ট্যাক্সের প্রথম ক্লাস এই কোর্সটাকে তো দুই ভাগ করা আপনি জানেন মনে হয়, যে একটা হলো ট্যাক্স আর একটা হলো ভ্যাট এবং কাস্টমস মিলে আর কি। তো দুইজন রিসোর্স পার্সন থাকবে এখানে। তো আমরা ট্যাক্সটা নেব। তো সেইভাবে আপনি তৈরি হন, এবং প্রথম ক্লাসে সবসময় যেটা বলে থাকি, আমার পরিচয় তো দেখতেই পাচ্ছেন এখানে, যেটা বলে থাকি সেটা হচ্ছে যে আমরা কোন বই থেকে পড়বো। সবাই প্রথম ক্লাসে যেটা জানতে চায় যে ট্যাক্সের এটা আমরা ফলো করব কি। তো সেগুলো যদি আপনাকে মানে এক নজরে একটু বলে দেই, তাইলে এইখানেই বলে দিই যেটা দেখাচ্ছি আর কি। সেটা হলো এক নাম্বারই হচ্ছে আপনার, দেখাটা ওঠে না কেন? সে না, মুখে বলি তাইলে। Okay, একটু লিখে নেন, বুঝছেন? লিখতে চাচ্ছিলাম, তো কেন হলো না বুঝলাম না। সেটা হলো যে আমরা যে মেইন বইটা ফলো করব সেটা হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। বইটা বাংলায়। আর তো আয়কর আইন 2023। হ্যাঁ, আয়কর আইন 2023, এইটাই আমাদের মূল বই। এটা ফলো করতে হবে, এটা আপনার কাছে রাখতে হবে। আচ্ছা, দুই নাম্বার যে বইটা সেটা হলো ইনকাম ট্যাক্স রুলস। স্যার এটা কি নীল খেতে পাবো? হ্যাঁ, পাবেন, অ্যাভেলেবল এগুলো। এই দুইটা মিলে কিন্তু একটা বই আর কি। এই দুইটা মিলে হলো একটা খণ্ড আর কি। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, ইনকাম ট্যাক্স রুলস 2023, যদিও সবই বাংলায় এখন। আর আরেকটা বই পাওয়া যায়, সেটা আপনার অত বেশি দরকার নাই, তারপরও আপনি রাখতে পারেন। এসআরওর একটা বই পাওয়া যায়। এসআরওর এব্রিভিয়েশন হচ্ছে স্ট্যাটুটরি রুলস অ্যান্ড অর্ডার, বা অনেকে বলে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার আর কি। এই চার নম্বরে যেটা, সেটা হলো আপনাদের আইসিএবির যে ট্যাক্স ম্যানুয়াল, মানে আইসিএবি, এইটা আপনি পাবেন, লাইব্রেরিতে পাবেন। তো এইটা ফলো করতে হবে। আর আরেকটা আপনি রাখতে পারেন, সেটা হলো ফাইন্যান্স অ্যাক্ট 2024। এইগুলো মোটামুটি আর কি। তো প্রথম কথা হলো, এগুলো হচ্ছে আপনার বুক রেফারেন্স। বুঝতে পারছেন যে আপনি মানে কোন কোন বই থেকে পড়ে পরীক্ষা দিবেন এবার। তো এইগুলো আমি দিয়ে দিলাম প্রথমেই। আর তারপরে তো আমার হ্যান্ডআউট গুলো পাবেন। 6 নাম্বার হচ্ছে ক্লাস হ্যান্ডআউট। যেমন আজকে যেটা পড়াবো ঠিক করছি, এটা টানাইছি আপনার সামনে। তো এইটাও দিয়ে দেবো আপনাকে আপনার ইমেইলে চেক করবেন। ইমেইলে এই মানে স্লাইডগুলো দিয়ে দেবো, যাতে আপনি এগুলো সব এক জায়গায় রাখতে পারেন। পরে পরীক্ষার আগে এগুলো আবার দেখতে পারেন, পড়তে পারেন। এই এগুলো আর স্যার একটা তো। কোশ্চেন ছিল। না, আমি বলি আর কি, আমি আপনার কাছ থেকে কোশ্চেন আহ্বান করব। তার আগে আমার কথাগুলো একটু শেষ করি। আপনাদের সাথে জি স্যার। আমার এই প্রথম ক্লাস, আমার পরিচয় এখানে দেয়া। আর বড় কথা, আপনারা তো ধরেন এবারে এই সার্টিফিকেট লেভেলে পরীক্ষা দিবেন। আপনাদের পরীক্ষাগুলো হবে এমসিকিউ পদ্ধতিতে। তো আমরা প্রতিটা ক্লাস যখন নেব, আপনাদের যা পড়াবো সেখান থেকে আনুমানিক এমসিকিউ কি হতে পারে সেগুলো নিয়েও কথা বলবো। মানে কি ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেন হতে পারে সেগুলো নিয়েও কথা বলবো। আর আপনাদের সুযোগ দেবো, আপনারা যে কোনো সময় কোশ্চেন করতে পারবেন। মানে যেহেতু জানতে আসছেন, পরীক্ষা দিবেন, তো না জানলে তো হবে না। তো সেটা ঠিক আছে, সেটা আমরা মানে অসুবিধা নেই। আর ক্লাস তো দুইটা ভাগে ভাগ হবে, এটা আপনি বুঝতেই পারেন। আমি একটা পার্ট নেব, আর একজন টিচার আর একটা পার্ট নিবে। তো দুইটা মিলেই আপনাকে পরীক্ষা দিতে হবে।
এখন আপনার ম্যানুয়ালটা, যেটা আইসিএবি লেটেস্ট ম্যানুয়ালটা আপনি জোগাড় করবেন, 4 নম্বর বই যেটা, এটা আইসিএবি লাইব্রেরিতে পাওয়া যায়, অথবা এটা হয়তো আপনার অনলাইনেও পাবেন, একটু যোগাযোগ করে নিয়েন। আর বাকি বইগুলো তো আপনি নীলক্ষেতে পাবেন, ইনকাম ট্যাক্সের পাড়ায় পাবেন। মানে ইনকাম ট্যাক্সের পাড়া হলো মেনলি 2 জায়গায়, আগারগাঁওয়ে চলে গেছে এখন এনবিআরটা, তো ওখানেও হয়তো পাবেন, ফুটপাতে আর কি। আর ইসেও পাবেন আপনার আগে এনবিআরটা যেখানে ছিল সেগুনবাগিচা, ওখানেও পাবেন। আর আমি প্রতিটা ক্লাসে আপনাদেরকে হ্যান্ডআউট দিয়ে দেবো। আমি চেষ্টা করব হ্যান্ডআউটগুলো আগেই দিতে, তো আগে না হয় পরে দিয়ে দেবো, মানে এটা নিয়ে আপনার হইচই করার কিছু নাই। আপনি সব মেইলে পেয়ে যাবেন, যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে আর কি। এই তো এখন আমরা মোটামুটি আপনার বুক রেফারেন্সটা দিয়ে দিলাম, এবং আজকে তো একটা সিঙ্গেল ক্লাস, নর্মালি ডাবল ক্লাস হয়, তো সেই সিঙ্গেল ক্লাসে আজকে যতটুকু পারি ততটুকু মানে ইনকাম ট্যাক্স সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আপনারা কারোর কোনো কোশ্চেন থাকলে, কোনো সাজেশন থাকলে এখন বলতে পারেন। স্যার স্যার আমাদের ফাইন্যান্স, ফাইন্যান্স একটা কি স্যার, মানে কি স্যার, এটা কি স্যার ইনকাম ট্যাক্সের সাথে কি সাদৃশ্য স্যার? এই জিনিসটা জিজ্ঞেস করতেছিলেন, ফাইন্যান্স। হ্যাঁ, ফাইন্যান্স অ্যাক্টের বাংলা হচ্ছে অর্থ আইন। এটা প্রতি বছর বাজেটের পরে একটা, মানে যেটা বাজেটে যেটা পাস হয়, মানে সরকারের আর্থিক যত আইন আছে, যেমন আপনার ইনকাম ট্যাক্স ল, ভ্যাট, তারপরে কাস্টমস, তারপরে আবগারি, তারপরে আপনার ল্যান্ড ল্যান্ড ট্যাক্স, জমির খাজনা, স্ট্যাম্প ডিউটি, সরকার যত জায়গা থেকে রাজস্ব পেয়ে থাকে, সবগুলো আইনের যদি কোথাও কোনো পরিবর্তন হয়, সেগুলো এই ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে আসে পরিবর্তনগুলো। তার ভিতরে ইনকাম ট্যাক্সের পরিবর্তনগুলো আপনি এখানে পাবেন, এবং ইনকাম ট্যাক্সের পরিবর্তনগুলো প্রতি বছর বাজেট অধিবেশনের মাধ্যমেই হয়, এবারেও হবে। তো এবারে তো আর মানে সংসদ নাই, সুতরাং এবারে অধ্যাদেশ আকারে হবে আর কি, অর্ডিন্যান্স আকারে হবে। তো বলতে পারেন যে স্যার, 5 নম্বরে যে ফাইন্যান্স অ্যাক্ট লিখলেন 2024, এটাতে আমরা কি পাবো? এটাতে পাবো যে আয়কর আইনে 2023-এ কি কি পরিবর্তন আসছে, এবং ইনকাম ট্যাক্সের রেটটা কি। 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ারে ইনকাম ট্যাক্সের যে কর হার সেটা কত, সেটা কোথায় পাবো, সেটা এখানে পাবো, 5 নম্বরে পাবো। এই। স্যার, হ্যাঁ, বলেন। স্যার অর্থ আইন আর অর্থ বিল কি কি স্যার? ও, এইটা যখন দেশের সংসদ থাকে, এবং মানে চালু থাকা অবস্থায় কোনো আইন প্রণয়নের জন্য যখন সেটা উত্থাপিত হয়, তখন সেটাকে বলা হয় বিল। জি স্যার। ও, অর্থ বিল মানে সরকারের আর্থিক আইনের যে পরিবর্তনগুলো, সেগুলো যদি কোনো পরিবর্তন করতে হয়, তখন সেটা বিল আকারে উত্থাপিত হয় সংসদে, এবং সেটা কণ্ঠ ভোটে হা জয়যুক্ত হইয়াছে, হা জয়যুক্ত হইয়াছে, এরকম করে পাশ হয়। পাশ হলে পরে তখন এটা আইনে পরিণত হয়, তখন ওটাকে বলা হয় ফাইন্যান্স অ্যাক্ট। বিল আকারে সংসদে উপস্থাপিত হয়, উত্থাপিত হয়, এবং যদি সেটা কণ্ঠ ভোটে হোক, যে ভোটেই হোক, যদি পাশ হয়ে যায়, তখন সেটা আইনে পরিণত হয়। তখন ওটাকে বলা হয় অ্যাক্ট, যেমন ফাইন্যান্স অ্যাক্ট, এরকম আর কি, বা ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা 2023 দেখতেছেন, এরাও যখন সংসদে উপস্থাপিত হয়েছিল, তখন সেটা মানে আয়কর বিল 2023 নামে উত্থাপিত হয়েছিল। এই তারপরে তো আমরা জানি সবাই, এটা কণ্ঠভোটে পাশ হয়, পরবর্তী এটা আইনে পরিণত হয় আর কি। স্যার আপনি কোন নমস্কার পোর্শনটা স্যার, আমার একটা করাবেন, আমাদের ইনকাম স্যার, ট্যাক্স করাবেন? কি বলেন? আপনি স্যার আমাদেরকে ইনকাম ট্যাক্স পোর্শনটা করাবেন না ভ্যাট কাস্টম? না, ইনকাম ট্যাক্স। ওকে। স্যার, নমস্কার স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার, প্রবাবলি আমাদের পরীক্ষা তো জুনের শেষে বা জুলাই প্রথমে হবে। এরকম যদি হয়, তাহলে আমাদের যে ট্যাক্স, ইনকাম ট্যাক্সের যে রেট গুলো, এটা আমরা কি লেটেস্টটা ফলো করব নাকি এই এখন যেটা এক্সিস্টিং আছে এটা ফলো করব? না, এক্সিস্টিং যেটা আছে এটা ফলো করবেন, এটাই পড়াবো আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হুম। মামা, হ্যালো, হুম। সবার মামা কোশ্চেন শেষ? বলেন। কিন্তু ক্লাসে ছিলাম, এই জন্য কল কল করতে পারতেছি না, করতে পারি নাই এমন না। ঠিক আছে। স্যার, এখানে হচ্ছে প্রিন্সিপাল অফ ট্যাক্সেশনের যে ম্যানুয়ালটা, তার নিচে হচ্ছে কভারিং দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, তারপর লাস্টে দিয়ে দ্য ফাইন্যান্স অ্যাক্ট 2024 লেখা আছে। এখন কি আমার স্যার আলাদা করে বাকি দুইটা বই কি নেওয়া প্রয়োজন আছে?
কি বুঝি নাই, আবার বলেন। তো ম্যানুয়ালের কভারিং দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অ্যান্ড দ্য ফাইন্যান্স অ্যাক্ট 2024 লেখা আছে। এখন স্যার আপনি যে বুক রেফারেন্স দিয়েছেন ওই দুটো বইকে আমার নেওয়া প্রয়োজন আছে, ম্যানুয়ালের উপরে লেখা আছে। না না, ম্যানুয়ালের উপরে লেখা আছে আমি জানি। ওকে। ম্যানুয়ালও তো আমার লেখা। তো সুতরাং আপনি ম্যানুয়ালটা আপডেটেড, মানে ফাইন্যান্স অ্যাক্ট 2024 কে কাভার করে লেখা এটা, আচ্ছা স্যার। বুঝছেন? হ্যাঁ স্যার। এই, তো আপনি বলতে পারেন যে স্যার আপনি 1 2 3 4 5 6 লিখছেন, এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? যদি 1 নাম্বার বই বলি তাহলে 1 নাম্বার মানে বাইবেল। আমাদের বাইবেল হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। তারপরে বলতে পারেন স্যার আর একটাতে টিক চিহ্ন দেন, তাইলে হচ্ছে আপনার এইটা 4 নাম্বারটা। এই দুইটা থাকলেও হবে। আর 6 নাম্বার তো আপনি প্রতিদিনই পাবেন আমার কাছ থেকে। আচ্ছা স্যার, স্যার। এই অ্যাক্ট, রুলস এগুলো কি স্যার পুরো মুখস্থ করে ফেলতে হবে? না না, মুখস্থ করা কি সম্ভব নাকি এটা? মুখস্থ করা সম্ভব না। তবে 2 একটা সেকশন হয়তো মুখস্থ করা লাগতে পারে। তো সেটা যখন যেটা লাগবে তখন সেটা আমি বলবো আপনাকে। এই, এটা লাগবে না, শুধু স্যার ক্লাস। এসআরও সম্পর্কে যদি একটু বলতেন। জি স্যার, এছাড়াও বিষয়টা কেমন স্যার, এটা যদি একটা খসড়া দেখাইতেন স্যার খুব বুঝতে সুবিধা হইতো স্যার। এই বিষয়টা আমরা তেমন ভার্সিটি লেভেলে পড়ি নাই স্যার। হ্যাঁ, শোনেন, বিষয়টা হলো এসআরওর এব্রিভিয়েশন হচ্ছে স্ট্যাটিউটরি। স্ট্যাটিউটরি বাংলা হচ্ছে বিধিবদ্ধ। স্ট্যাটিউটরি রুলস অ্যান্ড অর্ডার, বা অনেকে এটাকে বলে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার। এবং সরকার যখন ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে সরকার করারোপ করে, এই ধরেন আমি চাকরি করি, কথার কথা, আমি বেতন পাই, আমি সরকারকে কেন ট্যাক্স দেবো? আমার টাকাটা পড়ছে কি? কিন্তু ঠেকাটা পড়ছে হলো এই যে ফাইন্যান্স অ্যাক্ট 2024-এর কারণে। এই যে ইনকাম ট্যাক্স আইন 2023, ওখানে বলছে সরকার প্রতি বছর বাজেটের মাধ্যমে নির্ধারিত হারে যে কর ধার্য করিবে, তাহা জনগণকে, মানে যারা করদাতা তাহাদেরকে পরিশোধ করিতে হইবে। এটা ল। এটা এদেশের আইন। এদেশে বাস করতে গেলে এদেশের আইন মানতে হবে, যার কারণে কর দিতে হবে, আয় করলে আয়কর দিতে হবে। তো এখন বিষয়টা কি বলছিলেন জানি, যে এসআরওর এব্রিভিয়েশন কি, হ্যাঁ বলতেছি। এখন কথা হলো যে সরকার আইন করে, ট্যাক্স করে, সবই ঠিক আছে, কিন্তু অনেক সময় সরকারের উপরে প্রেশার আসে যে আমরা হাঁস মুরগি বা অথবা পোলট্রি, আমরা এগুলো করি, চাষ করি, মৎস্য চাষ করি, আমাদেরকেও যদি একই হারে ট্যাক্স দিতে হয়। আমরা জনগণের মুখে আমরা প্রোটিন দিচ্ছি, 17 কোটি মানুষের মুখে প্রোটিন দিচ্ছি, আমাদেরকে যদি একটু ছাড় দেয়া না হয় তাহলে তো আমাদের পক্ষে, তো এত কষ্ট করে মাছ বা মাছ চাষ করি, এটা ওটা করি, তো একটু আমাদের দিকে তাকালে আমরাও জনগণের জন্য মানে করতে রাজি। তখন সরকার কি করলো, এসআরওর মাধ্যমে বলল যাদের মৎস্য খামার তাদের রিডিউস ট্যাক্স রেট, তাদের হ্রাসকৃত করা। এই যে মানে হ্রাস করলো সরকার, মানে এনবিআর রাষ্ট্রপতির আদেশক্রমে কারোর কর কমায় দিতে পারে এসআরওর মাধ্যমে। এসআরওর মাধ্যমে কিন্তু কর বসানো যায় না। কর বসাইতে গেলে সংসদ লাগবে এবং সংসদে ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে সেটা পাশ হতে হবে, বুঝছেন? কিন্তু সরকার যদি কাউকে ছাড় দেয়, সেই ছাড়গুলো দেয় সাধারণত এসআরওর মাধ্যমে। একটা মানে তার ডেজিগনেশনের উপর ডিপেন্ড করে এরকম, মানে ধরেন তার স্যালারি বা তার কাজের উপর ডিপেন্ড করে এটা নির্ধারণ হয়। যেমন কৃষকেরটা আলাদা বা একজন চাকরিজীবীর আলাদা, এরকম আর কি। না না, ওগুলো তো পড়াবো আমরা। ওগুলো তো একটা একটা করে দেখতে থাকবেন, আজকে ক্লাস শুরু, জি স্যার। বুঝছেন? তো ওগুলা ধীরে ধীরে সবই আপনি জানতে পারবেন, মানে সমস্যা নেই কোনো। তো আপনি একজনে জিজ্ঞেস করছে তো যে স্যার এসআরও কি, আমি তাকে অ্যান্সার করতেছিলাম। তো সেটা তো বললামই যে সরকার যেমন জি স্যার, ট্যাক্স ধার্য বুঝতে করে পারছি। ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে, আবার যদি কাউকে ট্যাক্স ছাড় দিতে হয় তখন সেটা জাতীয় রাজস্ব বোর্ড, সেটা সরকারের মানে প্রেসিডেন্টের, রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে, রাষ্ট্রপতি মানে হলো প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতির কাছে যায়, তখন সেটা অনুমোদন নিয়ে তখন কাউকে ছাড় দিতে পারে, তখন সেটাকে বলা হয় এসআরও, মানে ওটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে বিধিবদ্ধ সরকারের একটা আদেশ। হ্যাঁ, সেই আদেশের মাধ্যমে এটা হয়। তো এই জন্যই বলছি যে এসআরওর মাধ্যমে কাউকে ছেড়ে দেওয়া সম্ভব, মানে কাউকে ধরা সম্ভব না। ধরতে গেলে ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে আইন করে তাকে ধরতে হবে, বাজেটের
মাধ্যমে আর কি। তাহলে মানে আমরা কোনো কিছু সংশোধন করতে গেলে আমাদের এসআরও ওর মাধ্যমে করতে হবে। না, সংশোধন বলতে গেলে আইনের সংশোধন করতে গেলে আপনাকে বাজেটের মাধ্যমে, ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে আসতে হবে, 5 নম্বরের মাধ্যমে আসতে হবে। কিন্তু যদি আপনি কাউকে কর ছাড় দিতে চান, তো সেক্ষেত্রে আমরা দেখি যে সেটা এসআরও দিয়ে সম্ভব, মানে বছরের বিভিন্ন সময়ে। কিন্তু আপনার সংসদের যে বাজেট অধিবেশন, এটা জুন মাসে হয়, বছরের একটা মাসে এটা হয়। তো জুন মাসে হলো বাজেট এক্সারসাইজটা হয়, বাজেট অধিবেশন হয়, সেখানে বিল উত্থাপিত হয়, তারপরে তুমুল ঝগড়াঝাটি হয়। তারপরে 30শে জুন তারিখে আমরা দেখি যে 29শে জুন বা 30শে জুন প্রতি বছর বাজেট পাশ হয়। তো বাজেট পাশ হওয়ার পরে যেটা বের হয় সেটার নাম ফাইন্যান্স অ্যাক্ট। এটা প্রতি বছর একটা ফাইন্যান্স অ্যাক্ট বের হয়। এবারে সর্বশেষ যে ফাইন্যান্স অ্যাক্ট সেটা হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট 2024। তো ফাইন্যান্স অ্যাক্ট 2024-এ কি আছে, সেখানে ইনকাম ট্যাক্সের রেটগুলো আপনি পাবেন, প্লাস ইনকাম ট্যাক্সের যে আইন, আমাদের ইনকাম ট্যাক্স আইন 2023, ওখানে কি কি পরিবর্তন আনা হলো 24-এ, তো সেটাও ওখানে আছে আর কি। আর এই যে সারা বছর বাকি মাসগুলো, সেখানে যদি কোনো মানে কোনো রেটের কাউকে ছাড় দিতে হয়, কোনো রিডিউস ট্যাক্স রেট ঘোষণা করতে হয়, বা কোনো ধরনের কাউকে অব্যাহতি দিতে হয়, এক্সেমশন দিতে হয়, তখন সেটা এসআরওর মাধ্যমে করা হয় আর কি। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, বলেন। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 যেটা, ওইটা কি চেঞ্জ হয়ে 2023 হয়েছে নাকি অন্য কিছু? কারেক্ট, কারেক্ট, কারেক্ট। ওইটাই ওইটাই চেঞ্জ হয়ে 2023 হয়েছে। ঠিক আছে। জি স্যার। তো দেখেন আমি আজ, স্যার এটা চেঞ্জ হয়েছে মানে হলো, মানে শুধু নামটা চেঞ্জ হয়েছে, ভিতরে কন্টেন্ট সব সেম? না না, মানে পুরোটাই নতুন বই এটা। আগেরটা চেঞ্জ হয়ে নতুন আগেরটা ছিল, আমি বলতেছি আপনাকে, মানে আগেরটার সাথে এটার পার্থক্য কি, তো সেটাও দেখানো হবে আর কি। আগেরটা ছিল একটা এরশাদ আমলের আইন, সেটা হলো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 2020, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, বুঝছেন? হয়ে গেল, দাঁড়ান দেখে একটু। এটা গেল কোথায় বুঝলাম না, ওটা ছিল আমাদের, এটা হলো যে, যাই হোক, ওইটা হলো একটা ছিল আমাদেরকে যে আপনার লিগাসি। লিগাসিটা কি, যে আজকে যে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 থেকে আমরা পড়ব, তো এই এই আইনের উত্তরসূরি কারা, কোত্থেকে এই আইনটা আসছে, মানে সেটা যদি বলতে যাই, ওই স্লাইডটা ছিল মিসিং কেন বুঝতেছি না। যাই হোক, ওইটা হলো লিগাসি অফ ইনকাম ট্যাক্স ল। এখন যেটা পড়তেছি সেটা লিগাসিটা কি। তো লিগাসি হচ্ছে যে এই আইনটা আসছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর পরে। তার আগে কি এই আইন ছিল না? তার আগেও ছিল। এটা ব্রিটিশ ইন্ডিয়াতে প্রথম ইনকাম ট্যাক্স, এই পাক ভারত উপমহাদেশে এই আইনটা প্রথম হয় সম্ভবত 1860 সনে, 1860 ইনকাম ট্যাক্সের আইন হয়। তার আগে মানে আয়কর আদায় হতো না, হয়তো খাজনা আদায় হতো, জমিদারি প্রথা ছিল, ইত্যাদি। তো আপনারা যদি ইতিহাস জানেন তখন দেখবেন যে এই বিশ্বে বাংলায় আপনার সিপাহী বিপ্লব হয় কত 1857 সনে, 1857। সেই সিপাহী বিপ্লবের পরে হয়তো সরকারের কোষাগারে রাজস্বে ঘাটতি দেখা দেয়, সরকার মানে ব্রিটিশ গভর্নমেন্ট তখন। তারপরে এই আইনটা হয়, এরপরে আস্তে আস্তে আইনটা বিভিন্ন সময় পরিবর্তন পরিবর্তন চেঞ্জ অনেক কিছু হয়েছে। হতে 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 এরশাদের সময়, তো বলতে পারেন এরশাদের সময় মানে তো 1984। তার আগে কি ছিল, তার আগে কিন্তু ওই ব্রিটিশ লটাই আমরা ফলো করতাম, ইন্ডিয়ান আইনটাই কিন্তু ফলো করতাম, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1921, 1921। সেই 1921 সনে, তখন ব্রিটিশ ইন্ডিয়া আর কি, তো সেই আইনটাই ফলো হয়ে আসছিল, চেঞ্জ টেঞ্জ হয়ে, যেখানে লেখা ছিল ইন্ডিয়া, ওইটা হয়ে গেছে ইস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান না, সরি, পাকিস্তান। এরপরে পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পরে ওইটা পাকিস্তান কাইটা বাংলাদেশ, এইভাবেই চলতেছিল। এরশাদের আমলে যখন আর চলে না, তখন এটাকে অর্ডিন্যান্স আকারে হয়।
এখন বলতে পারেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্ডিন্যান্স, অ্যাক্ট অ্যান্ড অর্ডার? হুম, এই তিনটার মধ্যে ক্লিয়ার কাট ডিফারেন্সটা কি বলবো? কেউ বলতে পারবেন? স্যার অ্যাক্ট হলো যেটা সংসদে পাস স্যার হয়, একটা সংসদ আর অর্ডিনেন্স অর্ডার স্যার বলছি না স্যার, প্রেসিডেন্সিয়াল অর্ডার, প্রেসিডেন্ট যখন আর স্যার সংসদ শাসন চলে তখন অর্ডার। আচ্ছা, আমি বলি, সেটা হচ্ছে ভালো করে শোনেন। প্রথম কথা হচ্ছে যখন দেশে একটা নির্বাচিত সংসদ থাকে এবং সেই সংসদের অধিবেশন থাকে, তো অধিবেশন থাকা অবস্থায় যখন আইন প্রণয়নের উদ্দেশ্যে যখন বিল আকারে সেটা উত্থাপিত হয় এবং কণ্ঠভোটে হোক আর যেভাবেই হোক পাশ হয়, তখন সেটা আইনের মর্যাদা পায়। আইনের ইংরেজি হচ্ছে অ্যাক্ট। তো যেমন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, যেমন ফাইন্যান্স অ্যাক্ট 2024, এই দুইটা সময়ই কিন্তু আওয়ামী লীগ সরকার ছিল। তো এটা গেল অ্যাক্ট। এখন আসেন অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স মানে হলো যখন দেশে সংসদ থাকে না, অথবা সংসদ থাকলেও ওই মুহূর্তে অধিবেশন থাকে না, তখন যদি জরুরি ভিত্তিতে কোনো আইন প্রণয়নের প্রয়োজন পড়ে, তখন সেটা প্রেসিডেন্ট অধ্যাদেশ আকারে সেটা জারি করে। অধ্যাদেশ মানে হলো অর্ডিন্যান্স আর কি, অর্ডিন্যান্সের বাংলা হলো অধ্যাদেশ। তবে অর্ডিন্যান্স আকারে যদি জারি হয়ও, আর একটা একটা শর্ত আছে, পরবর্তীতে যখন সংসদ বসবে সেই সংসদের প্রথম অধিবেশনেই ওই যতগুলো অর্ডিন্যান্স হয়েছে সংসদ না থাকাকালীন সেগুলোকে পাশ করায় নিতে হবে। কিন্তু মুশকিল হয়ে গেছে যে পাশ করানো সত্ত্বেও ওই বদনাম ঘুচবে না, দুর্নাম ঘুচবে না, অর্ডিন্যান্সই থাকিয়ে যাইবে সারা জীবনের জন্য। যদিও সেটা পরবর্তীতে সংসদে পাশ হয়েছে, কিন্তু পাশ হওয়া সত্ত্বেও অর্ডিন্যান্স আকারে থাকবে। যেমন এখন ধরেন কেয়ারটেকার গভর্নমেন্ট যতগুলো আইন প্রণয়ন করতেছে সবগুলো অধ্যাদেশ, সবগুলো অর্ডিন্যান্স আকারে। তাহলে বলতে পারেন আমরা বুঝলাম দুইটার মধ্যে পার্থক্য কি, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স। এখন আসেন তাহলে অর্ডার কি? অর্ডার হলো দেশে যখন কোনো সংবিধান অকার্যকর থাকে, যেমন মার্শাল ল যদি চালু হয়, তখন মার্শাল ল চালু হলে তো আর্মি ক্ষমতা নিয়ে নেয়, ক্ষমতা নিয়ে প্রথমেই তারা সংবিধানকে পদদলিত করে, মানে সংবিধান বাতিল। তার মানে আপনার মানবাধিকার, তারপরে আরো কি কি অধিকার কিচ্ছু থাকবে না, তখন থাকবে সব লাঠির মাথায়। তখন এই জন্য বলা হয় মার্শাল ল অর্ডার। তো মার্শাল ল চলাকালীন যদি আর্মিদের দেশ চালানোর জন্য কোনো উম, করতে হয়, আইন করতে হয়, তখন সেটা অর্ডারের মাধ্যমে করতে হয়। মানে সোজা কথা, যখন দেশে কোনো সংবিধান থাকে না, বা সংবিধান থাকলেও যখন সংবিধানের কোনো কার্যকারিতা থাকে না, কার্যকারিতা স্থগিত করা হয়, তখন আইন প্রণয়নের জন্য যেগুলো করা হয় সেগুলো অর্ডার আকারে করা হয়। যেমন আপনাকে বলি, উদাহরণ দেই, প্রতিটারই উদাহরণ আছে আমার কাছে। যেমন আপনার বাংলাদেশ যখন স্বাধীন হয়, তো স্বাধীন হওয়ার পরে সে 1971-এ আপনি জানেন যে 16ই ডিসেম্বর স্বাধীন হয়, ভালো কথা, বিজয় দিবস। এরপরে নাম হলো বাংলাদেশ, এর আগে নাম ছিল ইস্ট পাকিস্তান। এখন এই দেশটা চলবে কিভাবে? এই দেশের তো কোনো সংবিধানই নাই। কিন্তু তখন টাকার গায়ে জিন্নার ছবি, পাকিস্তানের জিন্নার ছবি। তো এখন কিভাবে দেশটা চলবে কিভাবে? তখন সাথে সাথে সব অর্ডার করলো, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। তারপরে আপনি যেখানে পড়াশোনা করতেছেন আইসিএবি, এই আইসিএবি অর্ডার 1972, এগুলো সব কিন্তু পিও। পিও মানে প্রেসিডেন্সিয়াল অর্ডার। প্রেসিডেন্ট হলো শেখ মুজিবুর রহমান, তখনকার কথা বলতেছি, বুঝছেন কিছু? তখন তো সংবিধান রচনাই হয় না, সংবিধানটা লিখতে 1 বছরের মতো লাগছে। ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে আরো যারা যারা সংবিধান লিখছে, তো প্রায় 1 বছরের মতো লাগছে। তার আগে দেশটা চলছে কিভাবে? কোন আইন বলে দেশটা চলছে? ওই সব অর্ডার দ্বারা, পিও দ্বারা। পিও মানে প্রেসিডেন্সিয়াল অর্ডার। বুঝছেন? ক্লিয়ার? জি স্যার। স্যার ওটা তাহলে স্যার অর্ডিন্যান্স অর্ডারটা হবে না? বুঝছি, কিন্তু অডিয়েন্সটা যদি আরেকবার একটু বলতেন ওই কাইন্ডলি। তো, দেশে যখন কোনো সংসদ থাকে না, বা সরকার থাকলেও সংসদের অধিবেশন থাকে না, তখন যদি আইন প্রণয়নের কোনো প্রয়োজন পড়ে, তখন সেটি অধ্যাদেশ আকারে জারি করিতে হয়। তাহলে এখন যেটা হচ্ছে আমাদের দেশে এখন হচ্ছে। রাইট। এখন তো দেশে সংসদ নাই, জি। এখন যদি কোনো আইন প্রণয়ন করার প্রয়োজন পড়ে, এটি সব হবে অর্ডিন্যান্সের মাধ্যমে, সব অধ্যাদেশ। বুঝতে থ্যাংক পারছেন? ইউ স্যার। স্যার অর্ডার গুলো কি পরে চেঞ্জ করা যায়?
অর্ডার গুলো তো চেঞ্জ হয় না, অর্ডার তো এখনো অর্ডার চলতেছে, ওই অর্ডার বলেই তো বাংলাদেশ ব্যাংক এখনো চলতেছে। বাংলাদেশ ব্যাংক কোন আইন বলে সৃষ্ট? ওই হলো প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার কত জানি, 1972, সেই অনুযায়ী তো চলতেছে। বুঝতে পারছেন? স্যার একটা ইভেন এনবিআর, আইসিএবি, আইসিএমএবি সবই আপনার প্রেসিডেন্সিয়াল অর্ডার 1972। স্যার এটা কি প্রজ্ঞাপনের মতো? প্রজ্ঞাপনের মতো। স্যার একটা কোশ্চেন স্যার ছিল স্যার। গেজেট হয় এটা, হ্যাঁ। স্যার স্যার হুম। কোনো সংসদ আছে কি স্যার অর্ডার গুলো বাতিল করে দিতে পারে পরবর্তী সময়ে? সংসদে, সেটা সংসদের বিষয়, সংসদে তো উত্থাপিত হয়। মানে এই যে ধরেন এখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট যত অর্ডিন্যান্স করতেছে, সবগুলোই তো আপনার মানে পরবর্তী যে যারা সরকার গঠন করবে, পলিটিক্যাল গভর্নমেন্ট, তো তাদের যখন সংসদ অধিবেশন ডাকবে এই সবগুলো উঠবে। যে যখন এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গেছে, তারপরে কেয়ারটেকার আসছে, তারা যে অর্ডিন্যান্স গুলো দিয়ে দেশ চালাইছে সেগুলোর বৈধতা, এখন বৈধতা দিবে কিনা, না দিবে কি দিবে না, কন্ট্রোভোটে পাস হবে কি হবে না কে জানে। বলতে পারেন তখন কি হবে, এই আইন যে আইন বলে এতদিন দেশ চললো, এটা কি হবে কি হবে কে জানে। আপনার এত দরকার কি? হুম। স্যার জিজ্ঞেস স্যার করলাম আর কি। আমাদের হ্যাঁ বলেন। জি স্যার, আমাদের যে অধ্যাদেশগুলো এগুলো তো প্রেসিডেন্ট জারি করে না? হ্যাঁ, অধ্যাদেশ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জারি করে, হ্যাঁ অধ্যাদেশগুলো সাধারণত ওই তো, তখন তো প্রেসিডেন্সিয়াল অর্ডার, যখন প্রেসিডেন্ট শাসিত সরকার ছিল, মানে শেখ মুজিবুর রহমান, মানে যখন উনি প্রেসিডেন্ট হিসাবে স্বাধীনতার পরে, তখন তো প্রেসিডেন্সিয়াল অর্ডার হবে। এখন তো প্রেসিডেন্ট না, এখন তো মানে মন্ত্রিপরিষদ শাসিত সরকার। সরকারের ধরন তো ভিন্ন, বুঝছেন? স্যার বেসিক ডিফারেন্স হচ্ছে অর্ডার যেখানে হচ্ছে মানে সেনা শাসিত হলে তখন এটা অর্ডার হয়, আর যখন প্রেসিডেন্ট যখন একটা রুলিং দেয় তখন ওটা অর্ডিন্যান্স, রাইট স্যার? একটাতে অর্ডার তো আর অর্ডার তো আরো হতে পারে, বললাম না, বাংলা কত কথা বললাম, যে বাংলাদেশ স্বাধীন হলো, তখন বাংলাদেশের সংবিধান প্রণীত হয়নি, তখন দেশটা কিভাবে চলবে? কারণ হয় কি, বাংলাদেশের যত স্যার আইন, সংবিধান অকার্যকর থাকলে তখন আর যে সংবিধান সংবিধান লেখাই হয় না, সংবিধান রচনা করতেছে ডক্টর কামাল হোসেন, সে এখনো লেখা পারে নাই, তখন দেশটা চলবে কিভাবে? কারণটা কি? কারণ হলো বাংলাদেশে যতগুলো সবগুলো হলো আপনার অর্ডিন্যান্স, হলো আমাদের মূল বাইবেল। অর্ডিন্যান্স, সরি, ওই কি, আম, অর্ডার। না না, কি অ্যাক্ট। জানি, না না, সংবিধান 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 কনস্টিটিউশন। সংবিধান 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 হলো বাংলাদেশের 1 নম্বর এবং বাংলাদেশের যে বাকি গুলো সব ওই সংবিধানের আমরেলায় হয়, আমরেলার তলে। বুঝছেন? মানে বাংলাদেশে এমন কোনো আইন হতে পারবে না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। জি এই, স্যার। ঠিক আছে। জি স্যার। ক্লাস ক্লাস শুরু করতে পারি? জি স্যার। ক্লাস শুরুই তো করতে পারলাম না, তার আগেই তো কোশ্চেনে জর্জরিত। বুঝছেন? ঠিক আছে, না অসুবিধা নাই, জানতে আসছেন যেহেতু জানবেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে একটা ছোট্ট প্রেজেন্টেশন মানে দেখাই, যতটুকু পারি আর কি। তো মোটামুটি ইনকাম ট্যাক্স সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং এটার মধ্যে মোটামুটি এইগুলো জিনিসগুলো আপনারা পাবেন। হুম। যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো হলো কন্টেন্টস। তো এখানে ইনকাম ট্যাক্সের অনেক ভালো ভালো ডেফিনেশন দেওয়া আছে, তার ভিতরে প্রথমে একটা ডেফিনেশন এখানে আছে, যে ট্যাক্সেস আর ডিউস দ্যাট উই পে ফর দ্য প্রিভিলেজেস অফ মেম্বারশিপ ইন অ্যান অর্গানাইজড সোসাইটি। মানে আমরা ট্যাক্স কেন দেই, তাই না? অ্যান্ড ইটস এ কম্পালসারি পেমেন্ট মেড টু দ্য গভর্নমেন্ট। মানে আমাদেরকে যারা আয় করে তাদেরকে আয়কর দিতেই হয়। ফর সার্ভিসেস ইট প্রোভাইডস, মানে গভর্নমেন্ট আবার এর বিপরীতে আমাদেরকে বেশ কিছু সেবা দেয়, যদিও সেই সেবায় আমরা সবাই হ্যাপি না। অনেকেই অনেক বাজে কথা বলে যে সরকারকে এত টাকা ট্যাক্সও দেই,
সরকার আমাদেরকে কি দেয়, ইত্যাদি ইত্যাদি নানান সমালোচনা তো বাজারে আছেই। কিন্তু পাশাপাশি আপনি দেখবেন যে এই যে মেট্রো রেল বলেন, ফ্লাইওভার বলেন, এই যে এক্সপ্রেসওয়ে বলেন, অনেক কিছুই দৃশ্যমান পদ্মা সেতু থেকে শুরু করে, তাই না? তবে সেটি বা কম কিসের? আচ্ছা, তারপর সেকেন্ড প্যারায় যেটা বলছে যে ইনকাম ট্যাক্স আমরা সবাই জানি ইজ ট্যাক্স অন ইনকাম। আয়কর মানে কি? আয়কর মানে হচ্ছে আয়ের উপরে কর। যে আয় করে তাকে আয়কর দিতে হয়। তাহলে ভ্যাটটা কি? ভ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম ইনকাম ট্যাক্স ইন সোফার ইন ভিএটি দ্য ইনসিডেন্স ক্যান বি শিফটেড বাট ইনকাম ট্যাক্স ইজ অ্যান আলটিমেট বার্ডেন। শোনেন, ইনকাম ট্যাক্সের বাংলা যেমন আয়কর, ভ্যাটের বাংলা হচ্ছে, খাঁটি বাংলা হচ্ছে ব্যয়কর, এক্সপেন্ডিচার ট্যাক্স। যদিও ভ্যাটের এব্রিভিয়েশন হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর, কিন্তু খাঁটি বাংলা কিন্তু ব্যয় কর। মানে যে আয় করে, ধরেন আপনি চাকরি করেন, আপনি বেতন পান, আপনি যে আয় করেন আপনাকে আয়কর দিতে হবে। আয়কর দেওয়ার পরে যে টাকা থাকে, ওই টাকা নিয়ে আপনি যেদিন বেতন পেলেন সেদিন আপনি চাইনিজ খেতে গেলেন বন্ধু বান্ধব নিয়ে, ব্যাস আপনি ভ্যাট দিয়ে আসতে হবে। ভ্যাট হচ্ছে আপনার খরচের উপরে কর। তো ওটাকে ইনডাইরেক্ট ট্যাক্স। মানে ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, যে আয় করে তাকে আয়কর দিতে হয় সরাসরি। আর ভ্যাট হচ্ছে আদায় করে একজন, ওই ইসের মালিক আদায় করে। চাইনিজ চাইনিজ হোটেলের রেস্টুরেন্টের যে মালিক, সে আপনার কাছ থেকে ভ্যাটটা আদায় করে, আদায় করে সে দেয়। কিন্তু সে দেয় না ভ্যাট, ভ্যাট দেয় হচ্ছে কনজিউমার। অ্যাকচুয়ালি ভ্যাট হচ্ছে কনজিউমার ট্যাক্স বা এক্সপেন্ডিচার ট্যাক্স। তো যাই হোক, থার্ড প্যারাতে বলা আছে ইনকাম ট্যাক্স ইজ অ্যানুয়াল ট্যাক্স। আয়কর হচ্ছে একটা বার্ষিক কর। মানে সারা বছর ধরে আপনি আয় করবেন, তারপরে আপনাকে এক সময় বলা হবে যে এখন আপনাকে রিটার্ন ফিল আপ করতে হবে, আয়কর রিটার্ন ফিল আপ করতে হবে, ট্যাক্স দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই তো, মানে ইন দ্য সেন্স দ্যাট ইট ইজ অ্যাসেসড অন দ্য ইনকাম ইয়ার বেসিস। তো ওটাও দেখাবো আপনাকে, ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের পার্থক্য কি। ইনকাম ইয়ার হচ্ছে মানুষ যে বছরে আয় করে, ওইটাকে বলা হয় আয় বর্ষ। এবং আয় বর্ষের পরের বছরটাকে বলা হয় কর বর্ষ, মানে যে বছরে কর দিতে হয় ওই আয়ের উপরে। হুম। তো এটারও একটা সুন্দর একটা মানে হ্যান্ডআউট আছে, ওটাও আপনাদেরকে দেব। নর্মালি এটুকু জানেন এখন যে আয় বর্ষ মানে হচ্ছে যে বছর আয় করে, যেমন এখন যে ফিনান্সিয়াল ইয়ারটা চলতেছে সেটা হলো আপনার 24-25, এই ফিনান্সিয়াল ইয়ার চলতেছে বা ফিসকাল ইয়ারটা চলতেছে। তো এখন যা মানুষ আয় করতেছে, এটার উপরে তাকে মানে ট্যাক্স দিতে হবে আগামী বছরে। হুম। তো এই আর ইনকাম ট্যাক্স ইজ ওয়ান স্টেজ ট্যাক্স, অ্যান্ড ইনকাম ওয়ান্স ট্যাক্স নেভার ট্যাক্সড অ্যাগেইন। ইনকাম ট্যাক্স হচ্ছে মানে স্বাভাবিক, একবার আয়কর, একবার এক আয়ের উপরে আয়কর দিলে ওই আয়ের উপরে আর পুনরায় আয়কর দিতে হয় না। হুম। অ্যান্ড ইনকাম ট্যাক্স ইজ ইকুইটেবল অ্যান্ড প্রোগ্রেসিভ। মানে ইনকাম ট্যাক্সটাকে ভালো বলা হয় যে মানে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এটা ভালো। ভ্যাট ভালো না, কারণ ভ্যাট ধনী গরিব চেনে না। একটা রাস্তার ভিখারি সারাদিন ভিক্ষা করতেছে, সেও যদি একটা লাক্স সাবান কিনে সে তার ইসে ফেরে, মানে কি বলে, বস্তিতে ফেরে, তো সে ওই লাক্স সাবানটা যে কিনলো, ওইটার উপরে যে ভ্যাট দিয়ে কিনলো তার রক্ষা নাই, ভ্যাট থেকে মুক্তি নাই। ভ্যাট ধনী গরিব চেনে না, কিন্তু ইনকাম ট্যাক্স ধনী গরিব চেনে। ধনীদের উপরেই ট্যাক্স আরোপ করে, গরিবের উপরে নয়। এই জন্য সামাজিক বৈষম্য সৃষ্টি করে না ইনকাম ট্যাক্স, কিন্তু ভ্যাট সৃষ্টি করে। এই জন্য বলা হয় ইনকাম ট্যাক্স ভালো সব দিক থেকেই, কিন্তু ভ্যাট আসলে ভালো না। ভ্যাট আদায় করা ইজি, খুবই ইজি, কারণ মানুষ যখন কিনলো একটা সাবান বা রসগোল্লা কিনলো, বুঝলোই না যে সে ভ্যাট দিয়ে কিনলো। এই আর কি। তো বলেন, এই স্লাইডে কোনো কোশ্চেন? নো স্যার। নো না স্যার। স্যার। এখন আসেন যে এনবিআর। এনবিআর হচ্ছে সুপ্রিম অথরিটি ইনকাম ট্যাক্সের। যদি আমরা বলি যে টপ মোস্ট অথরিটি কে, সে হচ্ছে এনবিআর। এটা একটু পরে দেখতে পারেন আর কি। তো ইনকাম ট্যাক্সের এই যে এনবিআর এর বিল্ডিংটা তো এখন শিফট হয়ে গেছে, যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা পুরানো পুরানো বিল্ডিং এর, এটা ছিল আপনার সেগুনবাগিচাতে, এখন চলে গেছে এটা আগারগাঁও, নতুন বিল্ডিং। তো এনবিআর তো সৃষ্টি হয়েছে ওই যে বলছি আপনাকে যে 1972 সনে পিও দ্বারা। পিও মানে প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 76। এই তো, এবং এই এনবিআর এর আসলে উইং হচ্ছে তিনটা।
তিনটা মনে হচ্ছে, একটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স, একটা ভিএটি, একটা হচ্ছে কাস্টমস। বুঝছেন? তিনটা হচ্ছে মানে এরই। তো ওইটাও আমি দেখাবো যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের হায়ারার্কিটা কেমন, মানে কার উপরে কে। এখন যেটা দেখাচ্ছে আপনাকে যে এনবিআর হচ্ছে সুপ্রিম অথরিটি বা স্যার হাইয়েস্ট কথা শোনা অথরিটি। যাচ্ছে না। হুম, কি কথা শোনা যাচ্ছে না? স্যার শোনা যায়। তাহলে যাচ্ছে স্যার। এই আর কি। তো ওইটাও দেখাবো, এখন দেখাবো কিনা চিন্তা করতেছি। স্যার সাউন্ড খুবই ভালো, ক্লিয়ার একদম। তাহলে সমস্যা কি? স্যার একটা কোশ্চেন ছিল। এটা কি দেখতে পাচ্ছেন না? এটা চলে গেল, বুঝলাম না। চলে চলে গেছে গেছে স্যার। স্যার। চলে গেছে স্যার। চলে গেছে। স্ক্রিন চলে গেছে। এবার শুরু করুন না এবার স্যার। আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে 1 নম্বর অথরিটি হচ্ছে এনবিআর। দেখতে পাচ্ছেন লেখা? জি স্যার। জি স্যার। এই এনবিআর এর কিন্তু তিনটা উইং, যেটা আপনাকে বলছিলাম, যে একটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স, একটা হচ্ছে ভিএটি, আর একটা কাস্টম। হচ্ছে কাস্টমস। কাস্টমস অ্যান্ড এক্সাইজ। এর ভিতরে আমি পড়াবো শুধু ইনকাম ট্যাক্সটা। এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা জব করে তারা মূলত তিনটা ট্যাক্স নিয়ে ডিল করে। প্রথমেই হচ্ছে আপনার এনবিআর হচ্ছে হাইয়েস্ট অথরিটি, এরপরে হচ্ছে কমিশনার। স্যার 3 নম্বরে অ্যাডিশনের পরে ওই যে বোঝা যাচ্ছে না, কমিশনার। অফ ট্যাক্সেস। কমিশনার অফ। স্যার হ্যালো।
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। না, আমি তো কথা বলতেছি না, আপনি শুনবেন কি? আপনি লেখা দেখতে পাচ্ছেন, লিখতেছি যে। জি স্যার। জি স্যার, তাহলে দেখা যাচ্ছে। স্যার তিন তাহলে নাম্বারটা দেখা যাচ্ছে না, 3 নাম্বারটা। কমিশনার অফ ট্যাক্সেস। অ্যাডিশনাল। কমিশনার অফ ট্যাক্সেস। স্যার গিফটের উপরেও ট্যাক্স দিতে হয়? স্যার আছেন? আচ্ছা, ইনকাম ট্যাক্সে এই যে দেখেন আপনি এনবিআর এর 3টা উইং তো বললাম, প্লাস ইনকাম ট্যাক্সে যারা জব করে তারা কিন্তু 3টা ট্যাক্স নিয়ে ডিল করে। 3টা কি কি? ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্স। মানে আয়কর, দান কর, ভ্রমণ কর। ভ্রমণ কর মানে বেসিক্যালি বিদেশ ভ্রমণ কর আর কি। স্যার তো এখানে গিফট ট্যাক্স বলতে কি বাইরের থেকে পাঠালে সেই ট্যাক্সটা? না, গিফট ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্স আপনাদেরকে পড়ানো হবে না, মানে এটা সিলেবাসের বাইরে, আউট অফ সিলেবাস। শুধু ইনকাম ট্যাক্স। হুম। তবে এই এখন আমি জানতে চাচ্ছি গিফট ট্যাক্সটা তাহলে মানে আমরা কিভাবে দিচ্ছি? পরে এটা সিলেবাসের বাইরে, তো গিফট ট্যাক্স হলো একটা আইন, গিফট ট্যাক্স অ্যাক্ট 1990, ওইটা পড়াইতে আমার এই লাগবে, এটা আমি পড়াবো না। মানে এটা সিলেবাসের বাইরে, গিফট ট্যাক্স নিয়ে আপনার কোনো কোশ্চেন পরীক্ষায় আসবে না, বুঝছেন? তো যেগুলো জানা সেগুলো আগে বলি, তারপর যদি আপনি মনে করেন স্যার আউট অফ সিলেবাস আমার অনেক কিছু জানার ইচ্ছা, সেগুলো যদি সময় থাকে বলা যাবে। ওকে স্যার। হ্যাঁ, কিন্তু সিলেবাসের বাইরে গল্প করে লাভ নাই। পরীক্ষা পাসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, জি স্যার। তাই না? তাহলে বলতে পারেন স্যার আপনি লেখছেন কেন? কেন লিখছি সেটা বলি। যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা জব করে, এটা আমি হায়ারার্কি দেখাচ্ছি। হায়ারার্কি মানে হচ্ছে পদবিন্যাস। তো এটাও আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো এমনি এমনি দেখাইনি। তো এখানে কথা হচ্ছে যে যদি পরীক্ষায় এমসিকিউ আসে, আপনার পরীক্ষায় একটা কোশ্চেন আসলো যে হু ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ, মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা ইনকাম ট্যাক্স অথরিটি, তো সেখানে বলা হলো ডিসিটি, কমিশনার, এনবিআর, ইত্যাদি বলা থাকলো। আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? আপনি কিভাবে বুঝবেন যদি আজকে না পড়ানো হয়, আপনি কিভাবে টিক চিহ্ন দিবেন? জি স্যার, বুঝতে পেরেছি। তাই না? সেটাই বলতেছি যে এনবিআর হচ্ছে হাইয়েস্ট অথরিটি আর ইন্সপেক্টর হচ্ছে লোয়েস্ট অথরিটি। আর ইন্সপেক্টরের নিচে যারা ইনকাম ট্যাক্স অফিসে চাকরি বাকরি করে তারা হচ্ছে ক্লারিক্যাল স্টাফ। হুম। তো তারা কোনো অথরিটির মধ্যে পড়ে না। তো এখন যারা ডিল করে 3টা, আয়কর, দান কর এবং বিদেশ ভ্রমণ কর আর কি, তো ওই দুইটা সিলেবাসে নাই। কিন্তু যেহেতু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা জব করে তারা 3টা ট্যাক্স নিয়ে ডিল করে,
এই জন্য তাদের প্রত্যেকের পদবি হচ্ছে প্লুরাল, নট সিঙ্গুলার। যেমন কমিশনার অফ ট্যাক্সেস, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, TAXES, মানে প্লুরাল, নট সিঙ্গুলার। বুঝছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ। এর ভিতরে ভাইটাল পোস্ট হচ্ছে 5 নাম্বার, DCT, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, তারাই হচ্ছে অ্যাসেসিং অফিসার। বুঝছেন? স্যার অ্যাসেসিং অফিসার বলতে কি এটা? মানে তারা ট্যাক্স অ্যাসেস করে। আচ্ছা। মানুষের আপনার কত টাকা ট্যাক্স হবে এটা ধার্য করে DCT। বুঝছেন? ট্যাক্স ধার্য করে এবং ট্যাক্স আদায় করে। এই তো যেটা দেখতে পাচ্ছেন, বলেন এখন কোনো কোশ্চেন? হ্যাঁ, আর 5, 6, 7 এরা তিনজনে কি করে না একজন করে ডেপুটি কমিশনার? 3 জন করে আর কি, 3জন পদ ভিন্ন, বাট কাম একই। এবং আচ্ছা। যারা BCS করে আসে, BCS করে যারা এই ডিপার্টমেন্টে জয়েন করে, তারা 6 নম্বরে ল্যান্ড করে। 6 নম্বরে সহকারী কর কমিশনার, বা ইংলিশে বলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, বা জি স্যার। সংক্ষেপে বলে ACT। বুঝছেন? জি স্যার। তারপর আস্তে আস্তে উপরে ওঠে প্রমোশন পেয়ে। এই তো ঠিক আছে। হুম। স্যার বিসিএস দিয়ে যারা এখানে ল্যান্ড করে তারা স্যার উপরে আস্তে আস্তে ইয়া থাকে না, like মানে আমি অনেক দেখলাম যে এনবিআর অনেক সময় FCA বা FCM এ ওনারাও থাকেন, সেজন্য বলতেছে। না না, ওনারা থাকেন না, এটা ভুল কথা। তাহলে স্যার এটা বেসিক্যালি সরকারি জব হোল্ডার যারা তাদের জন্য, রাইট? হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য। আচ্ছা। আপনি কোথায় পাইলেন? আপনি কি কইলেন? ট্যাক্স ক্যাডার হিসেবে তো মানে নন বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষজন যেটা দেখা গেছে, এটা তো এমন না যে হচ্ছে সিএ অথবা সিএমএ করেই হচ্ছে ট্যাক্স ক্যাডার হতে। না, এটা তো কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে আসে। তারপরে আপনাদের যেভাবে পড়াচ্ছি এইরকম তারা 6 মাসের ট্রেনিং নেয়, নিয়ে তারপরে একটা জাতে আসে। বুঝছেন? জি স্যার, স্যার ওরা বুঝতে তো পেরেছি। প্রথম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস হিসেবে জয়েন করে না স্যার? হ্যাঁ, কি হিসাবে জয়েন করে? স্যার যারা বিসিএস দেয় তো তারা কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে জয়েন করে নাকি স্যার, ওনার কি প্রথম পদবিটা? তো বললাম কি এতক্ষণ। স্যার মানে শুনতে পাই না স্যার। হুম, ওইটাই আর কি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে জয়েন করে। স্যার এক্সট্রা অ্যাসিস্ট্যান্টে কারা থাকে? এটা হলো ক্লাস 2 পোস্ট। মানে ক্লাস 1 পোস্ট হচ্ছে 6 নম্বর থেকে উপরে, আর 7 নম্বর 8 নম্বর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর। হ্যাঁ, ক্লাস 2 পোস্ট, এটাও BCS এর মাধ্যমে আসে। যারা BCS পরীক্ষা ফেল করে তাদেরকে অনেক সময় অফার করে যে বাবু, তোমার তোমার তো BCS এ হয় নাই, তুমি তো পাচ্ছ না, তোমাকে কি 7 নম্বর 8 নম্বর দিলে যাবা? তখন অনেকে রাজি হয়, বলে চাকরি নাই, মোটে চাকরি নেই, এখন যা পাই আর কি। আর মানে কি স্যার, লয়ার যে কি কনসেপ্ট প্র্যাকটিস সবগুলো? করতে পারে মানে হ্যাঁ, কি? আর লয়াররা? না, লয়াররা এখানে এখানে তো আপনি বুঝতে পারতেছেন না আসলে। এটা তো একটা ক্যাডার সার্ভিস, আপনার তো বিভিন্ন ক্যাডার আছে এখানে। BCS এ কম্পিটিটিভ এক্সামিনের মাধ্যমে এখানে আসতে হয়। এখানে যারা চাকরি করে তাদের পদবিন্যাসটা দেখাচ্ছি। বুঝতে পারছেন? শুধু বিসিএস যারা তাদের জন্য? হ্যাঁ। জি স্যার। লয়াররা ওকালতি করবে, লয়ারের কাজ হচ্ছে ওকালতি করা, তো সেটা করবে, অসুবিধা কি? স্যার তাহলে এনবিআর এর যারা মানে যারা আছে তারা হচ্ছে 6 নাম্বার থেকে পদোন্নতি পেয়ে পেয়ে আসে। না না, 8 নম্বর থেকেও উপরে ওঠে। সবাই তো NBR এর আওতাধীন, আপনি যাদের দেখতে পাচ্ছেন এ তো সবাই NBR এর আওতাধীন, জি স্যার। তাই না? জি স্যার, এনবিএ তো টপ লেভেল অফ অথরিটি। হুম। এইটা দেখাতে গিয়ে ওই এইটা দেখাতে হলো, মানে NBR সম্পর্কে বলছি তো, অ্যাবাউট NBR, তখন ওই কথাগুলো আসছে যে তাহলে এখানের হায়ারার্কিটা কেমন, এখানে কি। এইটা হচ্ছে একটা মজার জিনিস যে আজকে যে ইনকাম ট্যাক্স সম্পর্কে আপনার প্রথম ক্লাস, কিছু মজার ডেফিনেশন আপনি দেখেন এবং আপনি হাসবেন কিছু কিছু সময়, যে কে কি বলছে ইনকাম ট্যাক্স সম্পর্কে।
আইনস্টাইনের মতো একজন, দেখেন সে বলছে যে দ্য হার্ডেস্ট থিং টু আন্ডারস্ট্যান্ডিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ইনকাম ট্যাক্স। এই পৃথিবীতে নাকি সবচেয়ে জটিল বিষয় হচ্ছে ইনকাম ট্যাক্স। তারপর কিছু ভালো ডেফিনেশনও আছে যে ট্যাক্সেস আর হোয়াট উই পে ফর আওয়ার সিভিলাইজ সোসাইটি। তারপরে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দেখেন, ইন দিস ওয়ার্ল্ড নাথিং ইজ সার্টেন এক্সেপ্ট ডেথ অ্যান্ড ট্যাক্সেস। এই পৃথিবীতে যেমন মৃত্যু অবধারিত, মানে জন্মগ্রহণ করলে যেমন মৃত্যু অবধারিত, আপনার আয় করলে ট্যাক্স দিতে হবে এটা অবধারিত। মানে বিষয়টা এরকম আর কি। তো দেখেন পড়েন আর কি, এখানে কে কি বলছে একটু পড়লে ভালো লাগবে আর কি। এটা দিয়ে দেবো আপনাকে, বুঝছেন, এটা আপনি স্যার একটা পাবেন। কোশ্চেন ছিল কি কোশ্চেন? স্যার, কেউ যদি স্যার মনে করে স্যার অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইয়ারের সময় স্যার অ্যাসেসমেন্ট ইয়ারের আগেই মারা যায়, তাহলে কি স্যার তার 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 তো আর কি ট্যাক্স স্যার প্রদান করতে হবে স্যার, বা তার উত্তরাধিকার? এগুলা, হ্যাঁ এগুলা পড়াবো। এগুলো হলো মৃত ব্যক্তির কর নির্ধারণ, একটা আপনাদের সাথে আমার ক্লাস আছে, তো ওই ক্লাসে এটা আলোচনা হবে। ঠিক আছে। ওকে স্যার। তারপরে দেখেন যে প্রিন্সিপাল অফ এ গুড ট্যাক্স সিস্টেম, একটা ভালো ট্যাক্স সিস্টেমের কি বৈশিষ্ট্য থাকা উচিত, সেটা হলো ইকুইটি। মানে গুড ট্যাক্স সিস্টেম ইজ বেসড অন দ্য পিপলস এবিলিটি টু পে। মানুষের সামর্থ্য থাকতে হবে, নতুবা মানুষ ট্যাক্স দেবে কিভাবে? এই কারণে দেখবেন যে যারা বস্তিতে থাকে, রিক্সা চালক, তাদের কিন্তু মানে ট্যাক্স নেটে নাই, কারণ দিন আনে দিন খায়, তাই না? এবং আমাদের ট্যাক্স রেটটা যখন আপনাদেরকে দেখাবো, তখন আপনি দেখবেন যে প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত মানে নো ট্যাক্স, কোনো আয়কর দিতে হয় না। মহিলাদের জন্য এটা আবার 4 লাখ, 50,000 টাকা বেশি, এইভাবে আর কি। তারপরে দেখেন সিম্পলিসিটি, ট্যাক্স পেয়ার শুড এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্যাক্স সিস্টেম। তো এখন ইনকাম ট্যাক্সটা, আইনটা এমন হওয়া উচিত যেন যারা ট্যাক্স পেয়ার তারা যেন আইনটা বোঝে। আর মানুষ না বুঝলে এটা ট্যাক্স দিবে কিভাবে? তো সেটি যেন না হয়। ইট শুড বি অ্যাজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে দেখেন কনভিনিয়েন্স, ট্যাক্স শুড বি কালেক্টেড ইন এ কনভিনিয়েন্ট ম্যানার। তার মানে ট্যাক্সটা এমনভাবে আদায় করা উচিত যেন সেটা আদায় করা খুব কঠিন না হয়, বা এটা দিতে খুব বেগ পেতে না হয়। আপনি বলতে পারেন স্যার একটা উদাহরণ দেন, আমি 2টা উদাহরণ দিতে পারি। যেমন আপনি স্যালারি থেকে, যারা চাকরি করে বেতন পায়, ওই বেতন থেকে কিন্তু ট্যাক্স কেটে রাখা হয়, তখন আর গায়ে লাগে না। যে আমি বেতন পাই, ধরেন কথার কথা 1 লাখ টাকা বেতন পাই, আমার বেতন থেকে যদি 5,000 টাকা কেটে রাখে, তাহলে এটা অত আমার গায়ে লাগে না। তো এটা তো আমার নামেই আবার জমা হচ্ছে, তো আমি যখন ফাইনালি রিটার্ন সাবমিট করব, তখন তো ওই পরিমাণ টাকা আমার কম দিতে হবে, যে পরিমাণ টাকা আমার কাছ থেকে কোম্পানি কেটে রাখতেছে। তো এটা ইজি। যেমন আগে যখন জমিদারি প্রথা ছিল, খাজনা ছিল, তখন আপনি দেখবেন যখন মানুষের গোলায়, কৃষকের গোলায় যখন ধান হয়, ধান ওঠে, তখন তার কাছে খাজনা চাইতে গেলে সেটা মানানসই হয়, সে দিতে পারে, তাই না? এরকম আর কি। তারপরে স্টেবিলিটি, মানে ট্যাক্স স্ট্রাকচার শুড নট বি চেঞ্জড ফ্রিকোয়েন্টলি। মানে ট্যাক্সের যে ল বা স্ট্রাকচার, এটা মানে এটার একটা স্টেবল থাকা উচিত। মানে এটা প্রতি বছর যদি এটা চেঞ্জ হয়, তাহলে এটার খেই রাখা যায় না। প্রোগ্রেসিভিটি, ট্যাক্স শুড বি চার্জড অ্যাকর্ডিং টু দ্য ইনকাম ডিস্ট্রিবিউশন। এটা বাংলাদেশে আমরা আমাদের যে ট্যাক্স লটা আপনাদেরকে দেখাবো, সরি ট্যাক্স রেটটা যেটা দেখাবো, সেটা প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ মানে হলো ধাপে ধাপে বাড়ে। যারা বড় লোক, যারা অনেক টাকা আয় করে, তারা অনেক টাকা ট্যাক্স দিবে, অনেক বেশি রেটে ট্যাক্স দিবে, একই রেটে নয়। এটা দেখাবো। সার্টেনটি, ট্যাক্স মানে সিস্টেম শুড নট হ্যাভ এনি অ্যাডভার্স ইফেক্ট। অর্থাৎ ট্যাক্সের জন্য যদি কেউ ট্যাক্স দিতে গিয়ে যেন কেউ মারা না যায়, বা এটা সে বহন করতে পারতেছে না, এমন যেন কোনো অ্যাডভার্স ইফেক্ট যেন না হয়, সেটাও যখন একটা ট্যাক্স সিস্টেম যখন ফর্মুলেট করে, তখন সেটা খেয়াল রাখতে হয় আর কি। তারপরে দেখেন এগুলো থিওরিটিক্যাল পড়া, কিন্তু এগুলো আমি দিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন, তাতেই হবে। মানে ক্যানন অফ ট্যাক্সেশন, যেটা গুড ক্যানন, মানে ট্যাক্স সিস্টেমের ক্যানন অফ ইকুইটি, ক্যানন অফ সার্টেনটি, ক্যানন অফ কনভিনিয়েন্স, ক্যানন অফ ইকোনমি ইত্যাদি। এটার আবার প্রত্যেকটা আবার ডিটেলস এখানে আছে, এটা একটু দেখে নিয়েন আর কি, আমি পাঠায় দিলে। তারপরে আহ এখন মানে ট্যাক্স কত প্রকার হতে পারে?
সেইটার একটা ক্লাসিফিকেশন যে ট্যাক্সের, এবং ইম্প্যাক্ট এবং ইনসিডেন্সের দিক থেকে চিন্তা করলে ট্যাক্স দুই প্রকার: ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। তো প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। তো প্রত্যক্ষ করের উদাহরণ হচ্ছে যেমন ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স। এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর, যেটা সরাসরি মানে তাকেই দিতে হয় যার উপরে এটা বর্তায়। আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যেমন ভ্যাট, কাস্টমস ডিউটি, বা এরকম আরো আছে, নার্কোটিক্স অ্যান্ড লিকার ডিউটি ইত্যাদি। তো ধরেন একজনের উপরে বর্তায় কিন্তু আলটিমেটলি গিয়া কনজিউমারের ঘাড়ে গিয়া এটা শেষ হয়। এরকম ধরেন একজন ব্যবসায়ী, সে কাস্টমস ডিউটি দিয়া মাল নিয়ে আসলো ইম্পোর্ট স্টেজে, এরপরে কাস্টমারের ঘাড়ে চাপায় দিল, দামের মধ্যে চাপায় দিল। আলটিমেটলি মানে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত কাস্টমারের ঘাড়েই যায় ইনডাইরেক্ট ট্যাক্স গুলো আর কি। স্ট্রাকচারের দিক থেকে যে চিন্তা করলে প্রপোর্শনাল, প্রোগ্রেসিভ এবং রিগ্রেসিভ। যদি স্ট্রাকচারের দিক থেকে চিন্তা করা হয়, প্রপোর্শনাল মানে ধরেন এক দেশ, এটা একটা উদাহরণ হচ্ছে এইটা, যে কারোর যদি 40,000 টাকা ইনকাম হয় তাহলে তার ট্যাক্স হবে কত, প্রপোর্শনাল সিস্টেমে কত হবে, প্রোগ্রেসিভে কত হবে, আপনার রিগ্রেসিভে কত হবে। তো রিগ্রেসিভটা মানে আমাদের দেশে তো নাই, কোনো দেশে থাকলেও থাকতে পারে। আমি ঠিক জানি না, হয়তো নিচেরটা কোনো দেশে এরকম আছে কিনা। আমাদের বলতে পারেন এই তিনটার মধ্যে আমাদের কোনটা? আমাদের হচ্ছে মাঝখানেরটা, প্রোগ্রেসিভ ট্যাক্স রেট। প্রোগ্রেসিভটা কেমন, মাঝখানেরটা আগে দেখেন। সেটা হলো ধরেন প্রথম 10,000 টাকার উপরে ট্যাক্স রেট হচ্ছে 10%, কথার কথা। পরবর্তী 10,000-এর উপরে ট্যাক্স রেট হচ্ছে 15%। তাহলে আপনার যদি 20,000 টাকা ইনকাম হয় তাহলে ট্যাক্স হবে কত? তাহলে প্রথম 10,000-এর উপরে হচ্ছে 1,000, পরের 10,000-এর উপরে হচ্ছে 1,500, 15%। তাহলে টোটাল হয় 2,500, ঠিক আছে? জি স্যার। এরকম আর কি, এই যে ধাপে ধাপে বাড়ে মানে। আর এক নাম প্রথম যেটা প্রপোর্শনাল, ওখানে কোনো ধাপ নাই, এক দেশ এক রেট, বাংলা লিংক প্রথমটা, যা আয় হয় এক রেট 10%। এবং বাংলাদেশ কিন্তু আমাদের 94 পর্যন্ত সম্ভবত ওই প্রথমটাতে ছিল, এক দেশ এক রেটে ছিল, মানে কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু এইটা এখন যেটা, এটা ভালো। এটা বড় লোক যারা যারা বেশি টাকা আয় করে তারা বেশি রেটে ট্যাক্স দেবে, বুঝতে পারছেন? আর শেষেরটা আর পড়াইলাম না, শেষেরটা হলো ফিলোসফিটা এরকম যে যারা বেশি বেশি ইনকাম ডিক্লেয়ার করবে তারা কম রেটে ট্যাক্স দিবে। তার মানে তার সরকার হয়তো তাদেরকে এনকারেজ করতেছে তোমরা বেশি বেশি ইনকাম শো করো। তো সেটা হয়তো কোনো দেশে থাকতেও পারে, আমি এক্স্যাক্টলি কোনো দেশে আছে কিনা আমি আমি জানি না, বাট মানে লিটারেচারে আছে আর কি। এই, ঠিক আছে। এই স্লাইডে কোনো কোশ্চেন? হুম। স্যার, হ্যাঁ, স্যার উন্নত দেশগুলা কি স্যার কোন কোন ট্যাক্স রেট ফলো করে স্যার, যা সাধারণত ইউরোপ বা ইউএস এর কি প্রপোর্শনিয়েট নাকি মাঝখানে স্যার প্রোগ্রেসিভ? প্রগ্রেসিভ, হ্যাঁ সব জায়গায় তাই এখন। স্যার রিগ্রেসিভ ট্যাক্স রেট কি কোনো পৃথিবীর কোথাও আছে স্যার? বললাম কি আপনাকে। তারপরে দেখেন যে পার্সোনাল ট্যাক্স, ব্যক্তিগত যে ট্যাক্স, তারপরে প্রপার্টি ট্যাক্স হতে পারে, গুডস অ্যান্ড সার্ভিসের উপরে ট্যাক্স হতে পারে এগুলো। তারপরে ট্যাক্স অন ইনকাম, ট্যাক্স অন ওয়েলথ। ট্যাক্স অন ইনকাম তো ইনকাম ট্যাক্স, ট্যাক্স অন ওয়েলথ তো আছে, ওয়েলথ সার্চার্জ, সেটাও এই প্রেজেন্টেশনের মধ্যেই আছে। এই ট্যাক্স অন ট্রানজেকশন ইত্যাদি ইত্যাদি, এগুলো ডিটেলস গুলো দিয়ে দেবো, আপনারা পড়বেন। তারপরে ট্যাক্স মেবি পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ ট্যাক্স তো আমাদের ইনকাম ট্যাক্স তো পজিটিভ ট্যাক্স, সরকার যে মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করে কোষাগারে যায়, সরকারি কোষাগারে যায়, এটা তো পজিটিভ। নেগেটিভ ট্যাক্সটা সম্ভবত উদাহরণ হচ্ছে সরকার কিন্তু বিভিন্ন রকমের বৃদ্ধ ভাতা, দুস্থ ভাতা, তারপরে বিধবা মুক্তিযোদ্ধা ভাতা, এইগুলো মানে উল্টা ট্যাক্স। সরকার জনগণের কাছ থেকে ট্যাক্স নিয়ে আবার কাউকে কাউকে ট্যাক্স দেয়, এটা সরকারের কোষাগার থেকে আবার এইগুলো ভাতাগুলো বা ট্যাক্স গুলো যাচ্ছে কোথাও না কোথাও। এটা নেগেটিভ ট্যাক্সের একটা উদাহরণ আর কি, যেটাতে আপনার ন্যাশনাল যে এক্সচেকার থেকে টাকা চলে যাচ্ছে এরকম। এখন হলো যে স্যার প্রোগ্রেস। এটা গভর্নমেন্টে চলে যাচ্ছে এই জন্য নেগেটিভ ট্যাক্স? হ্যাঁ, গভর্নমেন্ট থেকে চলে যাচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে দুস্থ ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এই যে মানে বিভিন্ন যে ভাতাগুলো দিচ্ছে ন্যাশনাল এক্সচেকার থেকে, ওইটাই একটা নেগেটিভ ট্যাক্সের একটা উদাহরণ আর কি। এখন মানে আসেন। ট্যাক্সের আইনে। হ্যাঁ, তো এখন আচ্ছা। আসেন যে প্রপোর্শনাল এবং প্রোগ্রেসিভ ট্যাক্সের মধ্যে কোনটা ভালো।
প্রপোর্শনাল ভালো না প্রোগ্রেসিভ ভালো? কখনো মানে কখন কোন ক্ষেত্রে কোনটা ভালো? আর্গুমেন্ট ইন ফেভার অফ প্রপোর্শনাল ট্যাক্স, আর্গুমেন্ট ইন ফেভার অফ প্রোগ্রেসিভ ট্যাক্স। তো যারা বড় লোক অনেক টাকা আয় করে তারা তো বলবেই যে না প্রপোর্শনাল ট্যাক্সটা ভালো, এক দেশে এক রেট ভালো। তো কিন্তু যারা লো ইনকাম আর্নার, যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, তারা ডেফিনেটলি বলবে যে প্রোগ্রেসিভ ট্যাক্সটা ভালো, আমাদের উপরে যেন ট্যাক্স কম হয়, বড় লোকের উপরে যেন ট্যাক্স বেশি হয়, এরকম আর কি বিভিন্ন রকমের। এগুলো মোস্টলি থিওরিটিক্যাল, এগুলা ঠিক 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 পড়ানোর মতো বিষয় না, আপনি নিজে থেকে পড়ে নেবেন তাতেই হবে আর কি। এখন আসেন প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে কোনটা ভালো। তো সেটা পড়লে বুঝতে পারবেন যে কখন কোনটা ভালো, এবং ডাইরেক্ট ট্যাক্সের পক্ষে কি যুক্তি, ইনডাইরেক্ট ট্যাক্সের পক্ষে কি যুক্তি, বা বিপক্ষে কি যুক্তি, প্রত্যক্ষ করের পরে পক্ষে কি যুক্তি, বিপক্ষে কি যুক্তি ইত্যাদি। এগুলো একটু ডিটেলস যদি আমি তো পাঠিয়ে দেবো আপনাকে, তো আপনি একটু ডিটেলস পড়লে পরে বুঝতে পারবেন এটা। এই এটা তো আছে, এইটাই খুঁজতেছিলাম, এটা তখন খুঁজে পেলাম না কেন বুঝলাম না। এই যে লিগাসিটা দেখাতে চাচ্ছিলাম আপনাকে, যে আজকের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 আমরা মানে পড়বো, এইটা আসছে উৎপত্তি থেকে। এটার উৎপত্তি হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, এবং অরিজিনালি এই পাক ভারত উপমহাদেশে হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1860। তারপরে ধাপে ধাপে ধীরে ধীরে এটা হয়েছে আর কি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো না? জি জি স্যার। স্যার। আচ্ছা, বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচারটা একটু দেখেন। তো এখানে আপনি দেখেন যে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আপনার ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, নন জুডিশিয়াল স্ট্যাম্প, তারপরে রেজিস্ট্রেশন, মুভেবল পর ইত্যাদি ইত্যাদি, মোটর ভেহিকেল ট্যাক্স, এগুলো সব হচ্ছে আপনার ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, নার্কোটিক্স অ্যান্ড লিকার ডিউটি, মানে মদের উপরে যে ডিউটি আর কি। তারপর ভিএটি, টার্ন ওভার ট্যাক্স, এসডি, এসডি মানে হলো সাপ্লিমেন্টারি ডিউটি, বাংলায় বলে সম্পূরক শুল্ক। এগুলো সব হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ আর কি। এবং অ্যানালাইসিস করে দেখা যায় যে এই যত রকমের রেভিনিউ মানে বাংলাদেশ সরকার আদায় করে, মানে তার ভিতরে একা জাতীয় রাজস্ব বোর্ডই 90% সাপ্লাই দেয় এই ইনকাম ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাট থেকে। আর বাকি খুচরা কিছু ট্যাক্স হয়তো ডিসি অফিস, স্ট্যাম্প ডিউটি, নার্কোটিক্স অ্যান্ড লিকার ডিউটি ইত্যাদি বিভিন্ন থেকে আসে আর কি। খুব কমই আসে। এবং এবছরের যে বাজেট, এই যে ফিসক্যাল ইয়ার এখন যেটা চলতেছে 2024-25, এটাতে এনবিআর এর টার্গেট হচ্ছে 4,80,000 কোটি টাকা আদায় করে দিতে হবে। এবং এই 4,80,000 কোটি টাকার বিভাজন কিন্তু এরকম, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে আদায় করে দিতে হবে 1,77,600 কোটি টাকা, ভ্যাটকে আদায় করে দিতে হবে, আর ডিউটি কাস্টমস থেকে আদায় করে দিতে হবে 1,24,000 কোটি টাকা। মানে এনবিআর এর বিভাজনটা মোটামুটি এরকম আর কি। ঠিক আছে, এখন আসেন যে এইবারের ট্যাক্স রেটটা, যে প্রোগ্রেসিভ ট্যাক্স রেট যেটা আমাদের, এইটা একটু দেখেন এক নজর আর কি। আপনার ডান পাশেরটা দরকার নাই, ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন 25-26, ওইটা ঠিক থাকবে কিনা সন্দেহ আছে। কারণ এইটা আম, সন্দেহ আছে এই কারণে যে এটা গত বছরে সরকার 2 বছরের ট্যাক্স রেট ঘোষণা করছে, মানে 24-25 যেটা কারেন্ট ইয়ার চলতেছে এখন, আর আগামী বছর। কিন্তু আগামী বছর এইটা তো ঠিক রাখতে পারবে কিনা তো জানি না, কারণ পালায়ে গেছে তো। 5ই আগস্ট যে পালায়ে গেল, তা এরপরে তার এটা ঠিক থাকবে কিনা তো কেউ বলতে পারে না। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। জি স্যার। সুতরাং ডান পাশের দিকে তাকাইয়া লাভ নাই। তো বলতে পারেন স্যার তাকাইয়া লাভ নাই, তাহলে আপনি লিখছেন কেন? আমি লিখবো কারণ আমাদের ফাইন্যান্স একটা আছে এটা, ফাইন্যান্স একটা তো আর চেঞ্জ হয় না, এটা তো আছে। তো 24-এর ফাইন্যান্স অ্যাক্টে 2 বছরের রেট ঘোষণা করছে সরকার বাজেট অধিবেশনে। আচ্ছা যাই হোক, ডান পাশেরটা বাদই দিলাম, বাম পাশেরটা দেখেন। তো বাম পাশেরটা অনুযায়ী কিন্তু আপনার পরীক্ষায় অঙ্ক আসবে, বুঝছেন? জি স্যার। 3 লাখের একটু, উপরে নীল জি না, নাই। 3 তিন লাখ লাখ পঞ্চাশ হাজার আমি পড়াচ্ছি দাঁড়ান, জি তারপর স্যার। আপনার কোশ্চেন থাকলে করবেন। আচ্ছা, মানুষ যা আয় করে তার প্রথম 3.5 লক্ষ টাকার উপরে কোনো আয়কর দিতে হয় না।
যদিও মহিলা এবং যারা সিনিয়র সিটিজেন তাদের প্রথম 4 লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য। বলতে পারেন যে মহিলা তো বুঝলাম, আর সিনিয়র সিটিজেন হচ্ছে যারা 65 বছরের পুরুষ, 65 প্লাস মানে অ্যাবভ, 65 বা তার ঊর্ধ্বে, তাদেরকে বলা হয় সিনিয়র সিটিজেন। তো তারাও ওই মহিলাদের কাতারে, মানে 4 লাখ টাকার কাতারে। এটা গেল আপনার 3.5 4। তার পরের ধাপগুলো হচ্ছে আপনার পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 10, পরবর্তী 5 লাখ টাকার উপরে 15, এইভাবে ধীরে ধীরে হাইয়েস্ট ট্যাক্স রেট হচ্ছে 25%। এই তো নিচেও বেশ কিছু কথা লেখা আছে। সেটা হচ্ছে যে যারা থার্ড জেন্ডার, মানে হিজড়া বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, মানে শারীরিক প্রতিবন্ধী, তাদের প্রথম 4,75,000 টাকা পর্যন্ত আয়ের উপরে কোনো আয়কর দিতে হয় না। মানে প্রথম স্ল্যাবটাই কিন্তু এক একজনের এক এক রকম, কারোর 3.5, কারোর 4, কারোর 4,75,000। আর যদি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হয়, গেজেটেড ওয়ারেন্টেড ফ্রিডম ফাইটার, তাদের প্রথম 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হয় না। আর 3 নম্বরে একটা কথা বলা আছে যে অনেক ফ্যামিলিতে অটিস্টিক বাচ্চা আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জড চাইল্ড। তো সেই বাবা মার দুঃখের তো শেষ নাই, তো বোঝেন। তো তাদের জন্য এই সরকার একটু সুবিধা দিছে, বলছে যে সেই বাবা অথবা মা যিনি করদাতা হন, তিনি ওই প্রথম যে স্ল্যাবটা ওটা আরো 50,000 টাকা উনি এক্সট্রা পাবেন। বলতে পারেন যে একটা উদাহরণ দেন স্যার। সেটা হলো ধরেন একটা ফ্যামিলিতে একটা বাচ্চা আছে, সে অটিস্টিক, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ। তো এটা তো প্রমাণ থাকতে হবে। যাই হোক, এখন কথা হচ্ছে যে তার তাইলে ধরেন সেই বাবার ধরেন প্রথম 3.5 লাখ টাকা করমুক্ত, কিন্তু 3.5 হবে না, তার হবে ওই 3.5 + 50, তো প্রথম 4 লক্ষ টাকা করমুক্ত। বা ওই তার মা যদি করদাতা হয়, কথার কথা, তাহলে তো তো মহিলা হিসাবে তার প্রথম 4 লক্ষ টাকা করমুক্ত হওয়ার কথা, কিন্তু তার 4.5 লাখ টাকা করমুক্ত হবে। ওই 4 লাখ + 50। এখন যদি বলতে পারেন যে স্যার ওই যে অটিস্টিক বাচ্চার কথা বলতেছেন, সেই তার বাবা এবং মা দুইজনই করদাতা, দুইজনই ব্যাংকে চাকরি করে, তাহলে কি হবে? তাহলে বলছে যে কোনো একজন এই 50,000 টাকার এই বেনিফিটটা নিতে পারবে। এখন আরেকটা কোশ্চেন আমাকে করতে পারেন যে স্যার আর এই একটা বেনিফিটটা কি ফ্যামিলিতে ফ্রিডম একটা, না না, ফাইটারদের জন্য হবে? আমার এই পড়ানো শেষ না হলে আপনাকে কোনো কোশ্চেন নট অ্যালাউড, কোনো কোশ্চেন করা যাবে না। আমি যখন আপনাকে খুলে দেব, আমি বলবো যে এখন কোশ্চেন আপনাকে আহ্বান করা হচ্ছে, তখনই করতে পারবেন, এরকম হুট করে এরকম কোশ্চেন করতে পারবেন না। তো আরেকটা কোশ্চেন আপনি করতে পারেন আমাকে যে স্যার একটা ফ্যামিলিতে দুইটা বাচ্চা আছে, দুইটাই অটিস্টিক, তখন কি হবে? তখন 50 50 1 লাখ টাকা হবে। সেই 1 লাখ টাকা মানে যে কোনো একজন নিতে পারবে, বাবা অথবা মা, বা দুজনে ভাগ করে নিতে পারবে, সেটা তাদের বিষয় আর কি। এটা গেল 3 নাম্বার। তো আপনি কোশ্চেন করতে পারবেন যখন আমি বলবো যে এখন আমাকে কোশ্চেন করেন, যে আমি যা পড়াইলাম যদি এটাতে কোনো অস্পষ্টতা থাকে আপনি কোশ্চেন করেন, অসুবিধা নেই। 4 নম্বরে হচ্ছে যে মিনিমাম ট্যাক্স হচ্ছে লোকেশন ভিত্তিক, বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা। ঢাকা এবং চট্টগ্রাম চিটাগাং সিটি কর্পোরেশন এলাকার যারা করদাতা, তাদের হচ্ছে মিনিমাম 3,000। আর আর বাকি যে সিটি কর্পোরেশনগুলো, তাদের মিনিমাম ট্যাক্স হচ্ছে 4,000। আর সিটি কর্পোরেশনের বাইরে যারা, তাদের মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000। এই জন্য আপনি নিচে দেখবেন যে লেখা মিনিমাম ট্যাক্স 3,000, 4,000 বা 5,000, অ্যাজ পার লোকেশন, লোকেশন অনুযায়ী। এই তো এখন মোটামুটি যেটা বললাম, এখন আপনাকে যদি একটা কোশ্চেন করি, সেটা হলো যে আপনি কি বলতে পারবেন যদি কারোর ইনকাম হয় আহ 5 লাখ টাকা, তার ট্যাক্স হবে কত? এটা কি কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে? স্যার সে কি পুরুষ নাকি মহিলা পুরুষ না আর সেটা মহিলা? আমি জানতে কিন্তু স্যার না না 15,000 টাকা হওয়ার কিছু আছে। না না, ছেলে ছেলে ছেলে, 30 বছরের একটা ছেলে। স্যার প্রথম সাড়ে এক তিন এক লাখ টাকা ছয় পর্যন্ত হাজার হবে তার। স্যার। 10,000 আর হবে? সে 10,000? যদি কোনো ছয় হাজার করে হবে। ওই যে আপনার প্রাইভেট চাকরি করে, তাহলে যে টাকাটা থাকবে 5 লাখ টাকা, 3,50,000 টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকবে 1.5 লক্ষ টাকা, তার 3 ভাগের 7,500 হবে। হ্যাঁ, 10,000 3 ভাগের টাকা 2 ভাগ শুধু বাদ দিয়ে তার 1 ভাগের 10,000 উপরেই হবে। টাকা ট্যাক্স দিতে হবে। 1 ভাগ বাদ দিয়ে দিতে হবে, তার উপরে স্ল্যাব করতে হবে, তার উপরে স্ল্যাব করলে যেটা হবে সেটাই হবে। 5,500। 5,000 আর ওদিকে 50,000, স্যার 10,000। 10,000 হবে স্যার। 10,000 হবে 5 লাখের।
only 10,000. না, আমি তো এত কথা শুনতে চাই না, কত কথা স্যার শুনাইলেন দেড় আপনি। লাখের উপরে 5% স্যার 10,000 টাকা হবে। স্যার প্রথম এক প্রথম লাখের সাড়ে উপর তিন পাঁচ লাখ পার্সেন্ট পর্যন্ত পরে কোনো ট্যাক্স হবে না, 50,000 উপর দশ পরবর্তী পার্সেন্ট 1 স্যার, লাখে 10,000 5%, স্যার। আর পরে 50,000-এ 10%। 10,000 হয়েছে। স্যার 10,000 হবে। শোনেন, আমি যে কোশ্চেন করছি যে কোনো ছেলের, একটা ছেলে বয়স 30 বছর, তো তার যদি 5 লাখ টাকা আয় হয়, তার আয়কর কত হবে? আপনি একদম স্ট্রেট উত্তর দিবেন, স্যার 10,000। আমি এত কথা শুনতে চাই না, কত কথা যে আমারে শুনাইলেন। ওরে বাপ রে বাপ, এত কথা তো দরকার নেই। কথা বলবেন এইভাবে, স্যার প্রথম মানে অঙ্কটা প্রথমে পড়বেন, আমি বলার পরে অঙ্কটা পড়বেন, যে প্রথম 3.5 লক্ষ টাকা শূন্য, নেক্সট পরবর্তী 1 লাখ টাকার উপরে 5% সমান সমান 5,000, আর 5 লাখ টাকা হতে আর বাকি কত? আর তা বাকি হলো 50,000। এই 50,000 পড়ছে আপনার থার্ড স্ল্যাবে, ওই যে 4 লাখ টাকার ওই স্ল্যাবে। তার মানে এটা হলো 10%। 50,000 টাকার 10%-এ 5,000। তাহলে কারোর যদি 5 লাখ টাকা ইনকাম হয়, তাহলে তার ট্যাক্স হচ্ছে 10,000। এরকম ধাপে 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 আপনাকে করতে হবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। এই আর কি। এখন যদি এই মানে অঙ্কটা যেটা দিলাম, যে 5 লাখ টাকা আয় হলে আয়কর কত হবে, এটা যদি মহিলা হয় তখন কি হবে? স্যার 50,000 টাকা ইয়ে হবে স্যার। স্যার জাস্ট 5,000 টাকা। 5,000। 5,000 টাকা হবে শুধু। 5,000 কেন হবে? প্রথম 4 লাখ টাকার উপরে শূন্য, তাই না? প্রথম হ্যাঁ জি চার স্যার। লাখ স্যার। টাকার উপরে শূন্য, এর পরবর্তী 1 লাখ টাকার 5%-এ 5,000। তার মানে একই বেতন পায় একটা ছেলে এবং একটা মেয়ে, তো ছেলেদের ট্যাক্স হবে 10,000, মেয়েদের ট্যাক্স হবে 5,000। এই এইভাবে আমি যদি এখন বলি যে কারোর ইনকাম 1 কোটি, কারোর ইনকাম 10 লাখ, আপনার নিশ্চয়ই পারার কথা, তাই না? জি স্যার। পারার কথা, এতে সমস্যা হওয়ার কথা না। এই স্যার একটা কোয়েশ্চেন ছিল, একটু আচ্ছা, কোয়েশ্চেন করতে এখন পারি স্যার? হ্যাঁ, এখন এখন ওপেন, মানে আমার এই স্লাইড পড়ানো শেষ, ডান পাশেরটা বাদে। এখন আপনি কোশ্চেন করতে পারেন। আর যেহেতু রোজার দিন, তো ক্লাস হওয়ার বেশি সময় চলবে না, প্রথম ক্লাস তো আজকে, তো কোশ্চেনে জর্জরিত। বলেন, অসুবিধা নেই। স্যার মানে আপনি বলছিলেন যে মিনিমাম ট্যাক্স স্যার যদি ঢাকা সিটি কর্পোরেশন এন্ড চিটাগাং সিটি কর্পোরেশন হয় তাহলে সেক্ষেত্রে 3,000। মিনিমাম, মিনিমাম। স্যার স্যার আমরা হয়েছে স্যার এই যে বাংলাদেশ ইনকাম ট্যাক্সের যে বইটা পড়ছি স্যার, ওই বইটাতে স্যার আমরা পড়ছি যে মানে ঢাকা নর্থ এন্ড চিটাগাং সিটি কর্পোরেশন হলে মিনিমাম 5,000, পাঁচ আর হাজারই আদার্স। তো, ওইটাই তো। তো কি বললাম আপনাকে, স্যার ঢাকায়। আপনি 3,000 বলছেন স্যার। ও না, তাইলে ভুল বলছি, 3,000, উল্টে 4,000, গেছে 5,000। স্যার, ও উল্টে উল্টে গেছে। গেছে, উল্টে হ্যাঁ গেছে। উল্টে গেছে। তাহলে বললে ভুল বলছি, ওটা ঢাকা চিটাগাংয়ে হচ্ছে 5,000, অন্যান্য সিটি কর্পোরেশনে হচ্ছে 4,000, আর বাংলাদেশের বাকি প্রান্তে হচ্ছে 3,000। জি স্যার। জি হুম। স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, হুম। 2 নম্বর পয়েন্টে যেটা হচ্ছে ওয়ার ওয়ান্ডার ফ্রিডম, এটা কি হচ্ছে উম ইয়ে বোঝাচ্ছে আপনার, যারা হচ্ছে ইয়ে পায়, যুদ্ধ ভাতা পায়? গুলি খাইছে যারা, জি জি জি। স্বাধীনতা যুদ্ধে যারা গুলি গুলি না খাইলে হবে না। ওই যে লেখা আছে গুলি, ওয়ার ওন্ডেড, ওন্ডেড, বুঝছেন? জি স্যার। এই গেজেটেড, যাদের গেজেট আছে আর কি। ঠিক আছে, তাইলে এই স্লাইড আমি পাঠিয়ে দেব, মোটামুটি এখানেই শেষ। তো আগামী ক্লাসে আবার দেখা হবে। স্যার আমার একটা লাস্ট কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার। বলেন বলেন। স্যার যদি এই 2 নম্বর যে ওয়ার ওয়ান্ডেড ফ্রিডম ফাইটারের যদি থাকে স্যার, ফিজিক্যালি চ্যালেঞ্জ বেবি থাকে, হুম, সেক্ষেত্রে কি 5.5 লাখ টাকা হবে কিনা? 5.5 লাখ টাকা হবে, রাইট। ওকে, এই তো। থ্যাংক ইউ। স্যার ঈদের আগে কি আপনারা কোনো ক্লাস থাকবে? না, আমি জানি না, আমাকে দিলে থাকবে। এটা তো আমার হাতে না। এটা তো আপনি জানেন কি না জানি না, জি আপনিও স্যার। যেরকম ডার্কে থাকেন, আমিও ডার্কে থাকি। আমাকে যখন ক্লাস দেয়, আমাকে মেইল দেয়, তখন এই ক্লাস জানতে পারি যে আমার ক্লাস আছে এই। স্যার স্লাইডটা কি একটু চ্যাট বক্সে দেওয়া যাবে? হ্যাঁ, আমি আপনার মেইলে দিয়ে দিচ্ছি, সবাই মানে মেইলে পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এটাতে কোনো অসুবিধা, কোনো দেওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, আপনি এগুলো নিয়ে মাথা ঘামাবেন না, আপনি সব কিছু পাবেন আমার কাছ থেকে, বুঝছেন? নো টেনশন।
স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে? না, এখন কন্টাক্ট নাম্বার কেন? এত কোশ্চেন, তারপরে আবার যদি আমি টেলিফোনে আমাকে জর্জরিত করেন, এত জর্জরিত তো হতে চাই না, তাই না? টেলিফোন স্যার নাম্বার। আমাদের কি ক্লাস আজকে শেষ? হ্যাঁ, আজকে ক্লাস শেষ। আচ্ছা, ওকে স্যার। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ।